আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ও, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আসলে শুরু করি। সিমটমস অ্যানালাইসিস, এই জিনিসটা আসলে আমার মনে হয় যে স্পার্ক মেডিকেল একাডেমির পক্ষ থেকে প্রথমবারের মতো শুরু করা হয়েছে এটা ক্লাস। বইয়ে তো আমরা সবসময় দেখি, কিন্তু শুধুমাত্র সিমটম অ্যানালাইসিস নিয়ে ক্লাস আমার মনে হয় যে স্পার্ক মেডিকেল একাডেমি প্রথম শুরু করেছে। তো আমি ডক্টর নাইলা ইসলাম আজকে আছি। প্রথম আমরা দুটো সিমটম নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আশা করি ভালো লাগবে। আমরা হচ্ছে যখনই ওয়ার্ডে ক্লাস নিতে যাই বা হচ্ছে যে যখন আমাদের ওয়ার্ড ফাইনাল এক্সাম গুলা হয়, ক্লিনিক্যাল যে কোনো এক্সাম সেটিং এ আমাদের এক্সামের একটা বড় পার্ট হচ্ছে হিস্ট্রি টেকিং। সেই হিস্ট্রি টেকিং জিনিসটার মধ্যে আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা যে কোনো সিমটমকে অ্যানালাইসিস করতে পারি না, মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটাতে আমরা অনেক বেশি ডিফিকাল্টিসটা ফেস করি। হ্যাঁ, তো সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের আমরা কেস দেখি। আহ, আহ, আচ্ছা, আমি মনে হয় যে আমি একটু ভিডিওটা অন করি, মনে হচ্ছে যে নিজের কথা হচ্ছে। আচ্ছা, আমরা কেস দেখি, আমরা হচ্ছে অনেক কিছুই করতেছি, আহ, কিন্তু হিস্ট্রিটা নিয়ে আমরা যে একটা হিস্ট্রি লেখা, এটা আমাদের শুধুমাত্র ওয়ার্ডে যদি কেস প্রেজেন্টেশন না থাকে ইউজুয়ালি এটা করা হয় না। আমরা কিন্তু প্রতিদিনই রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করছি, বা যে কোনো একটা সিমটম ফাইন্ডিংস যদি আমরা পাই এটা দেখতে যাচ্ছি, কিন্তু আমরা হচ্ছে কখনোই দেখতে যাচ্ছি না যে একটা হিস্ট্রি আমরা হচ্ছে নিলাম এবং সেই হিস্ট্রিটা আমরা হচ্ছে যে সবাই সরি আমি বুঝতেছি না আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনাকে হ্যালো? দেখা যাচ্ছে আপু। কোনো স্লাইড স্ক্রিন দেখা যাচ্ছে না। স্লাইড স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি তাহলে একটু স্ক্রিন জাস্ট শেয়ার করি এখন। এখন মনে হয় দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে আমরা আসলে দেখা যায় কি একটা রোগীর হিস্ট্রি নিয়ে সেই হিস্ট্রিটা নিজেরা প্রেজেন্ট করলাম, এই প্র্যাকটিসটা আমাদের কারেন্ট সেটিংস এ কম। আমরা রোগীর কোনো একটা ক্রিটিকেশন পেলে সবাই মিলে দেখতে যাই, কোনো একটা নিউরোলজিক্যাল সাইন পেলে দেখতে যাই, আমরা হচ্ছে কোনো একটা অ্যাবডোমিনাল ফাইন্ডিংস পেলে দেখতে যাই, কিন্তু আমরা একটা রোগীর হিস্ট্রি নিয়ে সেটা নিজেরা প্রেজেন্ট করা, একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করা, এই জিনিসটা হয়। এই জন্য আমাদের যে কোনো ক্লিনিক্যাল পরীক্ষায় যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা বলতে পারি না স্যারদের কাছে, মানে এক্সামিনারের কাছে আমরা এটা বলতে পারি না। এজন্য আমাদের হচ্ছে ওই জায়গাটা আমাদের অনেক ল্যাকিংস থাকে, সেটা আমাদের থার্ড ইয়ার থেকে শুরু হয়, থার্ড ইয়ারে ওইটা প্র্যাকটিস হয় না, ফোর্থ ফিফথ ইয়ার যে কোনো পরীক্ষা ফাইনাল ড্রপ, এরপর আমাদের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় ওই ল্যাকিংসটা আমাদের রয়ে যায়। এবং তখনই আমরা হিস্ট্রিটাতে তখন আমরা দেখা যায় কি হিস্ট্রিটা আমরা বলতে পারছি না, এজন্য হচ্ছে আমাদের লং কেসটা আমরা খারাপ করছি। তো যখন আমাদের হিস্ট্রি ভালো হয় না তখন আমাদের লং কেস পরীক্ষা ভালো হয় না, এবং আলটিমেটলি আমাদের ক্লিনিক্যাল পরীক্ষায় আমরা হচ্ছে পাস মার্ক তুলতে পারি না। লং কেস ফেল হলে আমাদের যে কোনো বাংলাদেশি পরীক্ষায় লং কেস ফেল মানে আমরা হচ্ছে পুরা
পরীক্ষায় ফেল আসলে। তো আমার মনে হয় যে আমরা যদি সিমটম অ্যানালাইসিসটা ঠিক মতো করতে পারি, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা খুব ভালো করে লিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের পাশের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো আমরা এটা অল্প অল্প করে শুরু করছি। তো হিস্ট্রি টেকিং এটা হচ্ছে একটা আর্ট, এটা আমরা জানি। তো এই হিস্ট্রির মাধ্যমে আসলে প্রায় 70 থেকে 80% রোগ ডায়াগনোসিস করা যায়। সব রোগীর সব সাইন থাকবে না, এটাই স্বাভাবিক। তো হচ্ছে আমরা হিস্ট্রি থেকে অনেক অনেক বেশি ডায়াগনোসিস করতে পারি, কারণ সাইন আমরা খুবই কম পাই। যে একদম বুকস বইয়ে যে সাইন লেখা আছে সেটা পেলাম, এটা খুবই কম। আচ্ছা, তো আজকে আমরা দুইটা সিস্টেম নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ওয়েট লস আর একটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। দুই সিস্টেমে আমি রেখেছি। তার মধ্যে ওয়েট লস এটা আসলে খুবই আনইউজুয়াল, মানে দেখা যায় কি এটা চিফ কমপ্লেন হিসেবে খুব কম আসে। এবং এই ওয়েট লস যখন কেউ চিফ কমপ্লেন বলে, তখন তারপরে কি বলতে হবে এটা আমাদের 90% ট্রেনিরাই পারে না। কারণ শুধু ওয়েট লস যে একটা সিমটম হিসেবে পরীক্ষাতে কেউ বলতে পারে, এটা হচ্ছে আমরা কখনো মাথায় রাখি না। এই জন্য আমি একটু আনইউজুয়াল এই সিমটমটা দিয়ে শুরু করলাম। কারণ ওয়েট লস খালি কতটুকু ওয়েট লস হয়েছে এতটুকুতে আমরা থেমে যাই। এবং এরপরে যে ওয়েট লসটাকে আমরা কিভাবে ইলাবোরেট করব, তার সাথে আমরা তারপরে কোন হিস্ট্রিটা নিব, এবং কিভাবে আমরা একটা ডায়াগনোসিস পর্যন্ত যেতে পারি, এটা। আর শর্টেজ অফ ব্রেথ এটা মোটামুটি আমরা পারি, কিন্তু তারপরে এটার একটা ওভারভিউ হবে। এটা শুরু করলাম তাহলে। ওয়েট লস এটা হচ্ছে আমাদের একটা কমন সিমটম, কিন্তু এটা সাধারণত প্রাইমারি কমপ্লেন থাকে না। তারপরেও রোগীকে জিজ্ঞেস করতে হবে যে এটা আসলে কোনো অ্যাডিশনাল সিমটম আছে কিনা জিজ্ঞেস করতে হবে। আর যেহেতু ওয়েট লস রোগী বলে, তখন হচ্ছে যদি রোগী আর কোনো সিমটমস না বলে, তখন তো আমরা ওয়েট লস এ থেমে থাকতে হবে না। তখন আমরা হিস্ট্রি টেকিং এর যে নর্মাল মেথড, যে আমরা ওপেন কোশ্চেন করব, যে রোগীর কাছ থেকে হিস্ট্রিটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো, এটা থেকে বের হয়ে আমরা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এখানে ক্লোজ কোশ্চেনারি করতে পারি। হ্যাঁ, যেমন আমরা একদম লিডিং কোশ্চেন দিব, যে এখন এরপরে কি হবে, ওর পরে কি হবে, এগুলো হচ্ছে আমরা লিডিং কোশ্চেন দিব। আচ্ছা, তারপরে হচ্ছে এখন তাহলে প্রথমে একটা ওয়েট লসের হিস্ট্রিটা আমরা জিজ্ঞেস করবো, যে কোয়ান্টিফাই করবো এটাকে, হাউ মাচ হ্যাভ উই লস্ট। ইউজুয়ালি আমরা বলি যে মোর দ্যান 5% অফ বডি ওয়েট ওভার এ পিরিয়ড অফ 6 to 12 মান্থস। এটাকে আমি পরের স্লাইডে একটু আলাদা করেছি, যে দেখা যায় কি আসলে আহ বইয়ে একরকম লেখা থাকে, কোনো কোনো জায়গায় আমরা যেটা পড়ছি যে 3 কেজি ওজন যদি 6 মাসে কমে, এক এক জায়গায় এক এক রকম। তো ডেভিডসন এবং হ্যারিসন মিলার যেটা লেখা আছে সেটা হচ্ছে মোর দ্যান 5 to 10% ওয়েট, 5% বডি ওয়েট ইন 6 মান্থস, আর মোর দ্যান 10% ইন 12 মান্থস। তো আমরা যদি 60 কেজি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে কিন্তু আসলে ওই 3 কেজি হয়। 5% লস হলে 3 কেজি 6 মাসে, আর 10% লস হলে হচ্ছে 6 কেজি 12 মাসে। আর 70 কেজির রোগী হলে 3.5 কেজি 6 মাসে, আর 7 কেজি 12 মাসে। এভাবে করে আমরা ওয়েট লসটাকে কোয়ান্টিফাই করবো সবার আগে, যে কতটুকু আসলে ওয়েট লস হয়েছে এবং এটা সিগনিফিকেন্ট না। আমরা যদি ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ওয়েট লস না হয়, তাহলে এটা আমাদের হেডেক। ওকে, তারপরে হচ্ছে আমরা আছি এমআরসিপি, যারা এক্সামিনেশন আছে, তাহলে হচ্ছে এমআরসিপি তে আমরা অবশ্যই দেখতে হবে যে এই রোগীকে জিজ্ঞেস করতে হবে যে ইজ দ্য ওয়েট লস ইন্টেনশনাল অর আনইনটেনশনাল। হ্যাঁ, যে ইন্টেনশনাল অথবা আনইনটেনশনাল কিনা, তারা কেউ কেউ অনেকে আমরা ওয়েট লস আমাদের অনেকের চাই যে আমরা ওয়েট লস করুক, তো এটা কিনা সেটা আমাদের একটু জেনে নিতে হবে। তো আমরা এখন পুরোপুরি কথাটাই হবে আনইনটেনশনাল ওয়েট লস নিয়ে। ইন্টেনশনাল ওয়েট লস নিয়ে আমাদের কোনো হেডেক না, আমাদের হচ্ছে আনইনটেনশনাল ওয়েট লস। সো আনইনটেনশনাল ওয়েট লস নিয়ে আমরা প্রথমে হিস্ট্রি শুরু করবো, যে তার কোনো যখন আমরা ইন্টেনশনাল আনইনটেনশনাল জিজ্ঞেস করবো, তার সাথে আমরা জিজ্ঞেস করে ফেলবো যে তার কোনো ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, এরপরে প্রথম যে কাজটা করবো সেটাকে হচ্ছে আমরা অ্যাপেটাইটটাকে ইভালুয়েট করবো। অ্যাপেটাইট কিন্তু, ডু ইউ ফিল হাংরি, আর ইউ এনজয়িং ইউর ফুড, হাউ ইজ ইউর অ্যাপেটাইট। তাহলে কত বেশি কমলে এরপরে আমরা অ্যাপেটাইটে চলে যাবো। আর তখনই আমরা ওয়েট লস এর সাথে প্রথম প্রশ্ন যখন আমরা অ্যাপেটাইট করে ফেলবো, তখনই আমাদের কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কি কি আমাদের কারণ আছে ওয়েট লসের। হ্যাঁ, সেখানে মধ্যে হচ্ছে ইনভলান্টারি ওয়েট লস উইথ প্রিজার্ভড অ্যাপেটাইট, সেখানে কি কি আছে আমাদের। সেখানের মধ্যে আছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডক্সিকোসিস, যেটা ম্যালাবজর্পশন, পিওক্রোমোসাইটোপেনিয়া। এগুলা হচ্ছে যে রোগীর প্রিজার্ভড অ্যাপেটাইট। আর বাকি যত সব কজ আছে, যেগুলো কমন কজ আমরা দেখি, যে ক্রনিক ইনফেকশন, টিবি, যেমন টিবি, ব্রুসেলা রিকারেন্ট ইউরিনারি চেস্ট ইনফেকশন, প্যারাসাইটিক প্রোটোজোয়াল ইনফেকশন,
ম্যালিগনেন্সি, সিভিয়ার কার্ডিয়াক রেসপিরেটরি লিভার ফেলিওর, অ্যাডভান্সড সিকেডি, ইসোফেজিয়াল যে ডিজিজ আছে, তার সাথে গ্যাস্ট্রিক যে ডিজিজ আছে, এছাড়া সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন, ডিপ্রেশন, এইচআইভি, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, এগুলো সবগুলাতেই ওয়েট অ্যাপেটাইট লস হবে। তাহলে আমাদের অ্যাপেটাইট প্রিজার্ভ থাকবে শুধু চার ক্ষেত্রে, একটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস, থাইরোটক্সিকোসিস, ম্যালাবসর্পশন আর পিওকোনোসাইটোস। বাকি সবগুলোতে আমাদের অ্যাপেটাইট লস। এরপরে আমরা অ্যালার্ম সিমটমস কে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। সে যদি বললো যে এখন যে কোনো একটা যদি অ্যাপেটাইট হয়, আর এটা আমরা কখন কোন অ্যালার্ম সিমটমে যাব, সেটা হচ্ছে যে যখন আমাদের অ্যাপেটাইট যে লস হইলো, সেটা হচ্ছে দেখার পরে আমরা দেখবো যে এখন আমাদের অ্যালার্ম সিমটম গুলোকে আমরা স্ক্রিনিং করবো। যেমন ডিসপেজিয়া, ডিসপেজিয়াতে যে হ্যাভ ডিফিকাল্টি ইন সোয়ালোইং, ডাজ ফুড এভার গেট স্টাক। এখন এটা হচ্ছে আমরা তো পরে ডিসপেজিয়াটাকে আলাদা করে ফেলবো যে ডিসপেজিয়াটা ওরোফ্যারিঞ্জিয়াল নাকি হচ্ছে ইসোফেজিয়াল ডিসপেজিয়া। আমরা জানি যে যদি তার শুরু থেকেই ডিসপেজিয়া হয় তাহলে এটা হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল, আর যদি প্রথমে শুরু করতে কোনো সমস্যা হয় কিন্তু স্টাক হয়ে যায় কোথাও, তাহলে এটা হচ্ছে ইসোফেজিয়াল ডিসপেজিয়া। এটা আমরা ডিসপেজিয়াতে আলাদা করবো। আমাদের আইডেন্টিফাই করতে হবে ডিসপ্লেজিয়া আছে কিনা, আর্লি স্যাটাইটি আছে কিনা, যে আর ইউ এবল টু ফিনিশ দ্য মিল, ডু ইউ ফিল ফুল সুনার দ্যান ইউজিয়ার। তারপর যে কোনো লাম্পি ফিলিং আছে কিনা, যে অ্যাবডোমিনাল কোনো ফুলনেস আছে কিনা, যে অথবা কোনো অ্যাবডোমিনে কোনো লাম্প বা নেকে কোনো লাম্প ফিল করে কিনা। এরপরে আমরা চলছে অ্যাবডোমিনাল পেইন, যে কোনো অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, যে স্টমাকে অথবা আপার অ্যাবডোমিনে পেইন। এটা আমরা স্পেসিফিক্যালি এখানে কিছু ক্লোজ কোয়েশ্চেন করবো। তার মধ্যে একটা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল পেইন, যে এটা কোনো মেসেঞ্জারিক ইসকেমিয়া অথবা গ্যাস্ট্রোজেনারেল ডিজিজ কোনো ইন্ডিকেট করে কিনা। তারপরে পেইন রেডিয়েটেড টু দ্য ব্যাক, এটা আমাদের প্যানক্রিয়াটিক কজ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কজ অফ ওয়েট লস। তারপরে হচ্ছে পেন মিলের পরে স্টার্ট হয় কিনা, ব্যাকে যায় কিনা, এভাবে করে আমরা জিজ্ঞেস করবো। তারপরে হচ্ছে ইম্পর্টেন্টলি আমরা জিজ্ঞেস করবো চেঞ্জ ইন দ্য বাওয়াল হ্যাবিট, কোনো বাওয়ালে কোনো চেঞ্জ আছে কিনা, ডায়রিয়া কনস্টিপেশন কোনটা আছে কিনা। এখানে আমরা কিছু ক্লোজ কোয়েশ্চেন এখানেও করতে পারি, যে স্টুল কালার এটা কি তেল কিনা, যেহেতু ম্যালঅ্যাবজর্পশন যেমন প্যানক্রিয়াটিক ডিজিজ অথবা স্মল বাউল কজ, এখানে হচ্ছে স্টিয়াটোরিয়া হতে পারে, তেল স্টুল হবে, অয়েলি স্টুল যেটা। এরপরে আমরা জিজ্ঞেস করতে পারি যে পেশেন্টের কোনো ব্লাড আছে কিনা স্টুলের সাথে, যেমন ম্যালেনা, হেমাটোকেজিয়া এগুলো আছে কিনা। লাইক হচ্ছে ম্যালেনাটা তো আমরা জানি যে কি ধরনের, একটা হচ্ছে ব্ল্যাক টারি স্টুল, তারপরে হচ্ছে যেটা ওয়াটার টারি স্টুল হবে, এবং যেটা ফাউল স্মেলিং অ্যান্ড আফটার ফ্লাশিং এটাতে রেড কালার হয়ে যাবে। তো আমাদের এটা স্পেসিফিক্যালি একটু ম্যালেনাটা চুজ করতে হবে। আর ব্লাড যায় কিনা, ফ্রেশ ব্লাড মিক্স উইথ স্টুল, এটা আমরা আইডেন্টিফাই করবো। এরপরে আমরা হচ্ছে যেহেতু রেসপিরেটরি সিমটমস, এটা ব্রিদিং কাফ সমস্যা আছে কিনা, কাফ টাফ ব্লাড আছে কিনা, যেহেতু ম্যালিগনেন্সি ইজ ইম্পর্টেন্ট কজ অফ ওয়েট লস, এবং সেই সাথে হচ্ছে আহ, কোনো ক্রনিক রেসপিরেটরি ইনফেকশন লাইক টিউবারকুলোসিস, এনি ফাঙ্গাল ইনফেকশন, এনি প্যারাসাইটিক ইনফেকশন, এগুলাতে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এগুলাতে হচ্ছে আমাদের রেসপিরেটরি কাফ আউট অফ ব্লাড, টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সি এগুলো হতে পারে। তো আমাদের এটা জিজ্ঞেস করতে হবে ক্রনিক ইনফেকশন আছে কিনা, এটাকে আইডেন্টিফাই করার জন্য, ম্যালিগনেন্সি। কোনো বোন পেইন আছে কিনা, যে পেইন ইন ইউর ব্যাক অর জয়েন্টস। বোন পেইন হলে এটা মেটাস্ট্যাটিক ম্যালিগনেন্সি ইন্ডিকেট করে। আর ম্যালিগনেন্সিটা শুধুমাত্র ওয়েট লস নিয়ে আসাটা একটু আনইউজুয়াল। কেন, বেশিরভাগ যারা হচ্ছে শুধু ওয়েট লস নিয়ে আসে তারা ক্রনিক ইনফেকশন থাকে কোনো, কিন্তু তারপরেও বোন পে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, কারণ বোন মেটাস্টেসিস ইজ ভেরি কমন ইন অলমোস্ট এভরি কাইন্ড অফ ম্যালিগনেন্সি। এরপর আমাদের এন্ডোক্রাইন কজেস অফ ওয়েট লস কে ইভালুয়েট করতে হবে, লাইক থাইরোটক্সিকোসিস, যেখানে আছে এনি সোয়েট, ফিলিং আনইউজুয়ালি ওয়ার্ম অর নার্ভাস, ডায়াবেটিস, এক্সেসিভলি থার্স্টি, পাসিং ইউরিন মোর ফ্রিকোয়েন্টলি, এছাড়া অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাডিসন ডিজিজ, যেটা সেখানে কোনো নশিয়া ডিজিনেস এরকম আছে কিনা, এটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে কোনো কনস্টিটিউশনাল সিমটমস, লাইক আই সেড যে কোনো ক্রনিক ইনফেকশন আসলে যে আমাদের কনস্টিটিউশনাল সিমটমটাকে আইডেন্টিফাই করতে হবে, নাইট সোয়েট, ফ্যাটিগ, জয়েন্ট পেন, ফিভার। আর এছাড়াও এলডারলি পেশেন্টদের, এটা আমি একটু পরে আবার একটু ডিটেলসে বলবো, যে এলডারলি পেশেন্টদের কিছু ডিমেনশিয়া বা পার্কিনসন্স অথবা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এসব কারণে তাদের ওয়েট লস একটা হতে পারে। তো এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর ইনফেকশন স্টোর করার জন্য ফরেন ট্রাভেলের হিস্ট্রি আছে কিনা, প্রোডাক্টিভ কাফ ডিজিজ, এগুলো identify করতে হবে। আচ্ছা, এরপরে যখন নিউট্রিশনাল ইনটেকটাকে অ্যাসেস করব, এটা আসলে আমরা জিজ্ঞেস করতে পারি যে কতটুকু কয়টা মিল খায়, এটা একটু আমরা ডিটেলসে জিজ্ঞেস করবো, অ্যাজ যদি আমাদের ওয়েট লসের ঠিক কমপ্লিট হয়ে থাকে। এবং ডেন্টাল কোনো ক্যারিজেস আছে কিনা, অর্ডাইনোফেজিয়া আছে কিনা, এগুলো আমরা আস্ক করবো।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কজ মোস্টলি আমাদের 1/3 অফ দ্য কজেস, যে কোয়ার্টার অফ দ্য কজেস ইউজুয়ালি ম্যালিগনেন্সি হয়ে থাকে, বাকিটা হচ্ছে ওয়ান সাইকোলজিক্যাল কজ হচ্ছে, 1/3 ইউজুয়ালি হয়ে থাকে সাইকোলজিক্যাল। সরি, আমার একটু ফোন আসছিল, ওই জন্য বারবার আমার কথা আটকে গেছে। সাইকোলজিক্যাল কজ হতে পারে 1/3, এবং 1/3 হচ্ছে ক্রনিক ইনফেকশন। তো সাইকোলজিক্যাল যে কজ গুলো আছে এগুলো আসলে একটু ইম্পর্টেন্ট কজ, লাইক হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসা, অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন। ডিপ্রেশন আমরা জানি ওয়েট লস এবং ওয়েট গেইন দুটাই করতে পারে। তো আমাদের একটু রোগীর মুড সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, হ্যাভ ইউ এভার ট্রাই টু লুজ ওয়েট, ডাজ ইউর ওয়েট ফ্লাকচুয়েট a lot, how many diets have you been on in the past years, how is your mood, এগুলো আমাদের একটু স্ক্রিনিং করতে হবে। আচ্ছা, এইভাবে আমরা একটা আগাবো। এবং এরপরে হচ্ছে রিলেভেন্ট মেডিকেল এবং ফ্যামিলি হিস্ট্রিটা আমরা নিব, যে ক্রনিক কোনো ডিজিজ আছে কিনা, as এটা হচ্ছে প্রায় 1/3 অফ দ্য কজেস হচ্ছে ক্রনিক ডিজিজ, লাইক সিওপিডি, হার্ট ফেলিওর, ডায়াবেটিস, রেনাল ডিজিজ, জিআইটি ডিজিজ, এটা ইম্পর্টেন্ট, পেপটিক আলসার, প্যানক্রিয়াটিক ডিজিজ। আর কোনো প্রিভিয়াস সার্জারিজ আছে কিনা, লাইক প্রিভিয়াস জিআই সার্জারি, স্মল বাউল রিসেকশন, প্যানক্রিয়াটিক সার্জারি। আর এছাড়া হচ্ছে মেসেঞ্জারি ইসকেমিয়াতে অনেক সময় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের হিস্ট্রি থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে। আর কিছু অনেক মেডিকেশনস আছে দ্যাট ক্যান অলসো প্রেসিপিটেট ওয়েট লস, লাইক হচ্ছে ডিরেক্ট হেপাটাইটিস এফেক্ট করে, যেমন হচ্ছে এসএসআরআই, লেভোডোপা, মেটফর্মিন, থিওফাইলিন, ডিগক্সিন। আর জিআই সার্ভিসেস কিছু মেডিকেশন আছে ড্রাই মাউথ, ডিসপ্লেজিয়া, নৌসিয়া করে, কিছু আছে যে প্যানক্রিয়াটাইটিস করে, এবং আদার কনসিডারেশনের মধ্যে এলিসিড ড্রাগ ইউজ, এগুলো আমরা কনসিডার। সোশ্যাল ফ্যাক্টর অলসো ইম্পর্টেন্ট, অ্যালকোহল এক্সেস করে কিনা, যেহেতু ক্রনিক প্যানক্রিয়াটিস একটা রিস্ক থাকে। স্মোকিং ইজ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ম্যালিগনেন্সি। এইচআইভি, এটার অ্যাসেসমেন্ট করতে হবে। ট্রাভেল হিস্ট্রি, হাই রিস্ক অ্যাক্টিভিটিস, এগুলো যদি আমরা মনে করি। আচ্ছা, এগুলো আমাদের মোটামুটি ওয়েট লস আমাদের এগুলো আইডেন্টিফাই করতে হবে। এবং এলডারলি পেশেন্টদের আমাদের অবশ্যই একটু ভালোভাবে স্ক্রিনিং করতে হবে, এবং হচ্ছে তাদের কোনো মুডের কোনো সমস্যা আছে, ডিপ্রেশন, ডিমেনশিয়া, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ছেলে ছাড়া পার্কিনসন্স, এগুলোতেও আইডেন্টিফাই করতে হবে। আর যদি ওয়েট লস সাথে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, যেমন কোইলোনাকিয়া অ্যানিমিয়া, এগুলো আমাদের মনে হয়, তখন আপার এবং লোয়ার জিআইটি ইভালুয়েট করতে। এলডারলি পেশেন্টের ওয়েট লস আসলে ইম্পর্টেন্ট, কারণ ওরা অনেক সময় ওয়েট লস নিয়ে শুধু আসতে পারে। তার মধ্যে এটা একটা মিক্স, যে মিলস অন দ্য বিল, সেটাতে আমরা আনইনটেনশনাল ওয়েট লস ইন দ্য এলডারলি মনে রাখতে পারি। তার মধ্যে মেডিকেশন, ইমোশনাল, অ্যানোরেক্সিয়া, সোয়ালিং ডিফিকাল্টি, ওরাল হেলথ, এগুলো আছে। আর এখানে আমি দুইটা পিকচার দিয়েছি, একটা ডেভিসনের এবং একটা হ্যারিসনের। তো এখানে আমি যা যা ডিসকাস করেছি এগুলোর কজগুলো লেখা আছে। তো এভাবে আমরা ওয়েট লসটাকে ইভালুয়েট করতে পারি। যদিও ওয়েট লস আমাদের খুবই আনইউজুয়াল, যে শুধুমাত্র চিট কমপ্লিটে ওয়েট লস থাকে, কিন্তু তারপরে যখনই ওয়েট লস আসবে তখনই আমরা এভাবে করে আগাবো। তো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ওয়েট লস হতে না, সেটা বললাম, এভাবে এভাবে আমরা শুরু করি। অনেক সময় এটাতে রোগীরা বলতে পারে না, আমরা অনেক সময় বুঝতে যে লুজেনিং অফ দ্য ক্লোথস আছে কিনা, কয় আনা কমছে, আমরা দেশি ভাষায় এভাবে জিজ্ঞেস করে থাকি। তারপরে হচ্ছে যে ফ্রেন্ডস বা রিলেটিভস কে করোবরেটিভ হিস্ট্রি নিতে পারি। এটা, এখানে আমি একটা স্যাম্পল হিস্ট্রি রাখছি, যে একটা ওয়েট লসের পেশেন্টের এভাবে আমরা কিভাবে লিখতে পারি পরীক্ষার হলে, যে শুধু ওয়েট লস নিয়ে। এটা আসলে একটা স্যাম্পল হিস্ট্রি, যে জাস্ট টু গিভ আইডিয়া যে কিভাবে আমরা একটা ওয়েট লস কে ইলাবোরেট করতে পারি। তো সেখানে মধ্যে আমি একটু একটু বলি, যে মিস স্বপ্ন, 34 year old women with no significant past history, presents with unintentional weight loss for the last 3 months. She reports losing about 7 to 8 kg over 3 months despite increased appetite. তাহলে কিন্তু আমরা অ্যাপেটাইটটাকে ইনক্রিজ বলে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু ওই চারটা দিন চলে আসলো, কিন্তু ছিল যে আমাদের থাইরোটক্সিকোসিস, আনকন্ট্রোল ডায়াবেটিস mellitus, পিওক্রোমোসাইটোমা, malabsorption, তো আমরা ওই লাইনে চলে যাবো। এখানে এখন ওয়েট লসটা কিরকম ছিল, গ্রাজুয়াল ছিল বাট পারসিস্টেন্ট। appetite markedly increased, no intentional dieting or change in physical activity, eating more than usual but still losing weight. ঠিক আছে? আর এরপর আমি একটু ব্রেকেটে কি আমি লিখছি সেটা লিখে দিচ্ছি, যে অ্যাসোসিয়েটেড সিম্পটম, palpitation with awareness of fast heartbeat, especially at rest or during minimal exertion, occasional heat intolerance and excessive sweating, increased anxiety, irritability, restlessness, increased bowel frequency, like 2 to 4 times per day, but it is non-blood, no vomiting or abdominal pain, or increased volume or frequency of micturition, tremors in the hand, difficulty holding objects steadily, generalized
fatigue, and proximal muscle weakness. And patient also complains of difficulty climbing stairs or combing hair. Sleep is poor, frequent awakening, and increased nervous energy. Is prominent eyes noted by the family, weakness, excessive tearing, but no double vision. Neck swelling noticed 1 month ago, which is non-tender, no pain or swelling, no forceps. Systemic symptoms আমরা কি কি নিতে পারি যে no fever, night sweats of chronic cough, no chronic diarrhea beyond hyperthyroid related illness, no depressive symptoms or eating disorders behavior, no features of malabsorption, easily fatigued at work, difficulty performing tasks, impairing fine motor skill, social anxiety due to physical appearance changes, eyesight, and weight loss. And also check for red flags like no compression symptoms, no severe dysphagia, dyspnea, no signs of thyroid storm like fever, delirium. And menstrual history is important. Menstrual cycles have become irregular and lighter for the last 2 months. No history of pregnancy, miscarriage, or infertility. And no known thyroid disease, no radiation exposure, no previous episodes of similar symptoms. Mother has hypothyroidism, no family history of autoimmune disease, no regular medication, no smoking, alcohol, non use of over-the-counter substances. সো এই হিস্ট্রি দেখে এখন যে আমরা এটা আসলে একটা স্যাম্পল হিস্ট্রি যে আমি একটু লিখলাম সেভাবে লিখতে হয়। এটা আসলে কোথাও মানে ইয়ের মতো না, জাস্ট যেহেতু আমাদের ক্লাসে আমরা একটা হিস্ট্রি টেকিং নিয়ে শুধু আলোচনা করছি, এই জন্য আমি একটা স্যাম্পল হিস্ট্রি রাখছি যাতে এতে সবার বুঝতে পারি যে আমরা কিভাবে কিভাবে এটা আগাতে পারি, যেখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইলাবোরেশন থাকবে সিস্টেমের এবং সেই সাথে নেগেটিভ পজিটিভ পয়েন্টস সবগুলাই থাকবে, ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্টস থাকবে। যেমন এখানে যখন অ্যাপেটাইট কালচার চলে আসবে সেখানে আমি এখন থাইরয়েড এবং এই রিলেটেড এবং কিছু কমন ডিজিজের নেগেটিভ গুলো রাখছি। তো এইভাবে আমরা একটা হিস্ট্রি লিখতে পারি। তাহলে আমাদের তো বুঝাই গেছে এটা সিমটম দেখে, যেহেতু ওনার অনেকগুলো সিমটমস আছে, ওয়েট লস উইথ ইনক্রিজ অ্যাপেটাইট, তার সাথে হচ্ছে যে একটা নেক সোয়েলিং আছে, এক্সেসিভ সোয়েটিং, হিট ইনটলারেন্স আছে, ট্রেমর আছে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আছে, ফ্যাটিগ আছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা থাইরয়েডক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমের হিস্ট্রি। আমরা তো এক্সামিনেশন করে এখান থেকে পাবো, কিন্তু এটা জাস্ট হিস্ট্রি পার্ট। সো এই গেল আমাদের ওয়েট লস সম্পর্কে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই আমার কথা বুঝতে পারছেন নাকি কারো কোনো কোয়েরিজ থাকলে আমি একটা এখানে কোয়ারি একটু। আছে আপু, হ্যাঁ হ্যাঁ শিওর। ইনক্রিজ নার্ভাস এনার্জি একটা বলা হয়েছে ওই যে হিস্ট্রিতে, এই স্লিপিং প্যাটার্নের ওখানে, ওটা বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট পেশেন্ট একটু অ্যাংজাইটি ইরিটেবিলিটি, এটা একটু এভাবে করে ভাষায় এভাবে দিয়ে লিখছি আর কি। সে নার্ভাস এনার্জি মানে সে হচ্ছে অনেক বেশি অ্যাংশাস ফিল করে, অ্যাংশাস এন্ড হচ্ছে ইরিটেবল হয়ে যায়, এবং অ্যাংজাইটি যেহেতু হচ্ছে প্যালপিটেশন এবং অ্যাংজাইটি অনেক বেশি থাকে, এটা হচ্ছে যে থাইরয়েড একটা ফিচার, এই জন্য এটা এভাবে লেখা। এটা হচ্ছে জাস্ট স্যাম্পল যে আমরা কিভাবে লিখবো। এটা প্রথম হচ্ছে আমাদের আহ উম, যা রোগী বলবে সেটাই আমরা রোগীর ভাষায় লিখবো অ্যাকচুয়ালি। ওকে, তাহলে কি আমি একটু আগাবো? জি আপু, অবশ্যই। ঠিক আছে ভালো। আচ্ছা, তো ওয়েট লস এটা আমাদের একটা আনইউজুয়াল সিম্পটম দিয়ে শুরু করছি, এরপর আমরা আসি যে শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ, আচ্ছা, যে কোনো সিমটমস আমরা তো জানি যে সিমটম অ্যানালাইসিস, শুধু আমরা পেইনটা জানি যে সক্রেটিস, আমরা সক্রেটিস মনে রাখি। এছাড়াও যে কোনো সিমটমস, ওয়েট লসটাতে আমি এটা বলি নাই কারণ ওয়েট লসটাতে একটু আনইউজুয়াল, ওয়েট লস এটা দিয়ে করা যায় না। তো যে কোনো সিমটমস, সেটা হতে পারে শর্টনেস অফ ব্রেথ, সেটা হতে পারে ডিসপেপসিয়া, ডিসফেজিয়া, মানে পেইন ছাড়া অলমোস্ট এভরি সিমটমস, পেন ছাড়া, পেনটা তো আমরা সক্রেটিসে নিয়ে যাই, সেটা বাকি সিমটমস গুলো আমরা এই যে ওডি পাড়া দিয়ে মনে রাখতে পারি। ওডি পাড়া হচ্ছে অনসেট, ডিউরেশন, ইন্টেন্সিটি, প্রোগ্রেশন, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, রিলেভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড সিমটমস। এইভাবে যদি আমরা একটা সিমটমস কে এক্সপ্লেইন করার চেষ্টা করি তাহলে এটা অনেক বেশি আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা হচ্ছে যে কিছু লাইন বলতে পারি, 4-5 লাইন, যে হ্যাঁ এখন আমরা এতটুকু বললাম, হ্যাঁ। তো এইভাবে আমরা মনে রাখি। তো শর্টেজ অফ ব্রেথটা আমি এইভাবে মনে রাখবো। তো এটার সাথে কিছু কিছু স্পেশাল সিমটমস যেখানে থাকবে সবগুলো এটার মধ্যে অ্যাসোসিয়েটেড ফিচার, যেমন হচ্ছে ডিসপ্লেজিয়াতে কোথায় আটকায় যায়, এগুলো আমাদের জিজ্ঞেস করতে হবে। কিন্তু এটা হচ্ছে একটা কমন ফর্মুলা, এটার মধ্যে আমরা মোটামুটি সবগুলা সিমটমস আমরা কিছু লাইন বলতে পারবো। এই ফর্মুলাটা আমরা যদি তেমন কিছু নাও পারি তাহলে এই ফর্মুলার মধ্যে ফেলে দিলে আমরা বলতে পারবো।
আচ্ছা, তাহলে হচ্ছে এখন অনসেট ডিউরেশন আর ফ্রিকোয়েন্সি অর ইন্টেন্সিটি, যে হাউ লং এই ব্রেথলেসনেসটা। এখন হচ্ছে যে এটা বেস লাইন ফাংশনাল স্ট্যাটাসটা কেমন ছিল, আর এটা সাডেনলি আসছে না গ্র্যাজুয়ালি আসছে, এটা কনস্ট্যান্ট, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট হলে হাউ অফেন ডু ইউ এক্সপিরিয়েন্স। এখানে আমি রেডিয়েশনের সংখ্যা রাখছি, এটা তো সবাই জানে, তো এটা আমি আর আলোচনা করছি না। এখন আমরা দেখি যে আমাদের যে কিছু ব্রেথলেসনেস আছে, যেমন সাডেন অ্যান্ড প্রোগ্রেসিভলি ওভার মিনিটস, এগুলাতে আমরা কোন কোন ব্রেথলেসনেসটা চিন্তা করবো। তারপর আমরা চিন্তা করবো প্রথমে পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স, অ্যাকিউট এলভিএফ অ্যাজমা, যেটা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, ইনহেল কর্মোড। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওভার মিনিটস, এটা হচ্ছে খুবই সাডেন এবং অ্যাকিউট অনসেট ব্রেথলেসনেস। এরপর হচ্ছে অকার গ্র্যাজুয়ালি অ্যান্ড প্রোগ্রেস র্যাপিডলি ওভার আওয়ার্স টু ডেজ, এর মধ্যে আছে নিউমোনিয়া, অ্যাজমা, সিওপি। আর অকার গ্র্যাজুয়ালি অ্যান্ড অলসো প্রোগ্রেস গ্র্যাজুয়ালি ওভার উইকস, মান্থস অর ইয়ার্স। এটার মধ্যে কি কি আছে? অ্যানিমিয়া, ইফিউশন লাইক প্লুরাল ইফিউশন, সিওপিডি, পালমোনারি ফাইব্রোসিস, টিবি, নিউরোমাসকুলার ডিজিজ অ্যান্ড কনজেস্টিভ কার্ডিয়াক। আচ্ছা, এটা হচ্ছে আমরা রাখবো। এখন ভ্যারিয়েশন, যে কখন কোনটা হয়, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা যে লেট নাইটে হয়, ফিক্স পেশেন্ট, ভ্যারিয়েবল ডিসনিয়া ফ্রম ডে টু ডে। সিওপিডি মোর ডিউরিং দ্য ডে, কনসিস্টেন্ট ডেইলি লিমিটেশন, প্রোগ্রেসিভ। আর হার্ট ফেলিউর মোর অ্যাট নাইট, আমরা জানি পিএনজি অর্থোপিয়া হয়। আচ্ছা, এরপর আমাদের ডিজনিয়া স্কেলে পেশেন্টকে আলোচনা করতে হয়, যে এমআরসি ডিজনিয়া স্কেল, এখানে পাঁচটা গ্রেড আছে, এটা আমরা জানি সবাই। যে গ্রেড ওয়ান, এটা হচ্ছে ব্রেথলেস উইথ স্ট্রেনাস এক্সারসাইজ। গ্রেড টু তে হচ্ছে হারিং মানে লেভেল গ্রাউন্ড, অথবা একটু স্লাইটলি, যখন আমরা একটা লেভেল গ্রাউন্ডে খুব একটু তাড়াহুড়া করে যাবো সেটা, অথবা একটু একটু স্লাইটলি আপওয়ার্ড যাচ্ছে, তখন যদি ব্রেথলেসনেস হয়। আর আর 3 নাম্বারটা হচ্ছে যে সেম এজের পিপলদের সাথে আমার একটু ওয়াক স্লোলি হাঁটতে হচ্ছে। আর 4 নাম্বারটা হচ্ছে যে 100 মিটার হাঁটার পরেই আমাদের লেভেল গ্রাউন্ডে থেমে যেতে হচ্ছে। আর 5 নাম্বার হচ্ছে যে একদম যে রেস্টে, যে ব্রেথলেসনেসটা হচ্ছে যে সে রেস্টেই ব্রেথলেসনেস, এটাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাই যে প্রেসিপিটেটিভ। আর তাহলে আমরা ওখানে দেখলাম ওদিকে মধ্যে অনসেট, প্রোগ্রেশন, অনসেট, ডিউরেশন, ইন্টেন্সিটি, প্রোগ্রেশন যাচ্ছি। এখন আমরা অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর যাচ্ছি। অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যে কি কি হইতে পারে, ট্রিগার করে, এক্সার্শনাল কিনা, রেস্টে থাকে কিনা, অর্থোপনিয়া থাকে কিনা। অর্থোপনিয়া থাকলে অ্যাকিউট এলভিএফ, রেসপিরেটরি মাসল উইকনেস, যেগুলোতে অর্থোপনিয়া থাকতে পারে। পিএনডি থাকতে পারে, ওয়েকস আপ পেশেন্ট ফ্রম স্লিপ, সেখানে অ্যাকিউট এলভিএফ। সিওপিডি তে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে নকটার্নাল হাইপোক্সিয়ার কারণে পিএনডি হতে পারে, কিন্তু এটা রেয়ার। কিন্তু আমাদের যদি অর্থোপনিয়া পেয়ে থাকে তবে অ্যাকিউট এলভিএফ। আচ্ছা, আর ট্রিগারিং ফ্যাক্টর, সিওপিডি ট্রিগারিং ফ্যাক্টর আমরা জানি মোটামুটি ইনফেকশন, এক্সারসাইজ, কোল্ড এয়ার, এগুলো আছে, স্মোকিং এবং নন ইনফেক্টিভ। দুটো ইম্পর্টেন্ট সিওপিডি এর এক্সারবেটিং ফ্যাক্টর আছে, যেটা নন ইনফেক্টিভ কজ, সেটা হচ্ছে একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন আর পালমোনারি এম্বোলিস। আর ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হচ্ছে এক্সপোজার টু অ্যালার্জেন, ইরিটেন্টস, কোল্ড এয়ার, ড্রাগস। আর হার্ট ফেলিয়ার হচ্ছে লাইন ফ্লাইট, অর্থোপনিয়া, এগুলোতে হচ্ছে এক্সাজারবেট করে। আর রিলিভিং ফ্যাক্টর, এটা কি রেস্টের সাথে রিলিভ করে কিনা, কোনো মেডিকেশনে রিলিভ করে কিনা, সাবলিমিনাল নাইট্রেটস, ইনহেলার, কোনটাতে রিলিভ করে। Dyspnea on waking up that is relieved with coughing is typical of COPD and asthma. অনেক সময় কাফ দিয়েও রিলিভ হয়, যে সকালবেলা যে বসে এটা কাশতে কাশতে আস্তে আস্তে শ্বাসকষ্টটা কমে, সেটা হচ্ছে সিওপিডি অ্যাজমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে রিলিভিং সিওপিডি রেস্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, ট্রিগারিং ফ্যাক্টর, হার্ট ফেলিয়ার, প্রপড আপ অ্যাজ পজিশন, অকুপেশনাল অ্যাজমা, সেই সাথে এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, এটা একটা অকুপেশন রিলেটেড লাং ডিজিজ, সেখানে ডিউরিং উইকডেজ আর হলিডেজে পেশেন্ট বেটার ফিল করে, তো এটা একটা রিলিভিং ফ্যাক্টর। এরপরে আমরা আসি যে অ্যাসোসিয়েটেড সিমটমস, ওডিপাড়া সবার ক্ষেত্রে হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটম। সেখানে ঠিক আছে, চেস্ট পেন, কার্ডিয়াক ইসকেমিয়া, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এটা হতে পারে। এটা ছাড়াও প্লুরাটিক চেস্ট পেন হতে পারে, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, রিব ফ্র্যাকচার। আর অ্যাজমা যেটা খুব রেয়ারলি হতে পারে। প্যালপিটেশন, এটা হচ্ছে অ্যারিথমিয়া, অনেক সময় অ্যারিথমিয়াস গুলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এগুলো রেডিওফিসে থাকতে পারে, তখন প্যালপিটেশন হতে পারে। তখন হচ্ছে যে জিজ্ঞেস করতে পারি যে তখন ওই সময় আপনার বেশি বুক ধড়ফড় করতেছিল কিনা, তখন আপনার বুক ধড়ফড়ানোটা কি, আপনার কি মনে হয়েছে যে এটা রেগুলার নাকি ইরেগুলার। এগুলো আসলে এমআরসিপি টেস্ট আছে, এটা একটু বেশি লাগে, যে তখন একদম স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে হয়, ডিড ইউ চেক ইউর পালস এন্ড ওয়াজ ইট রেগুলার অর ইরেগুলার। আচ্ছা, অনেক সময় ব্র্যাডিকার্ডিয়াতেও পেশেন্টের এক্সারশনাল ব্রেথলেসনেস হতে পারে।
আর প্যালপিটেশন, যখন পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া থাকবে তখন একটা প্যালপিটেশন হতে পারে। আচ্ছা, সিনকপ প্রি সিনকপ এটা একটা সিমটমস, এটা হচ্ছে অ্যারিথমিয়া ইন্ডিকেট করবে। অনেক সময় লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন লাইক অ্যাওর্টিক স্টেনোসিস, এইচওসিএম, এখানে প্রি সিনকপ আর সিনকপ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট। অর্থোপনিয়া আমরা জানি যে অ্যাসোসিয়েটেড যদি শুইলে শ্বাসকষ্ট বাড়ে। টিএনডি হচ্ছে যে ওয়েক আপ এট নাইট হয় কিনা, এগুলো আপনার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ইন্ডিকেট করে। ইরেমা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এটা সাজেস্ট করে আমরা জিজ্ঞেস করবো যে তার লেগ সোয়েলিং আছে কিনা, তার সাথে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, টোটাল ইডেমা, এটা জিজ্ঞেস করবো। অ্যাসিমেট্রিক্যাল লেগ সোয়েলিং আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ পালমোনারি এম্বোলিজম এটা একটা সাডেন ডেথনেস এর কজ। অ্যাসিমেট্রিক্যাল যদি থাকে তখন হচ্ছে ডিভিটি, পালমোনারি এম্বোলিজম এ করে সাজেস্ট করি। এছাড়াও রেসপিরেটরি সিমটমস এর মধ্যে কফ, ড্রাই কফ হলে আমরা আইএলডি চিন্তা করি, প্রোটেক্টিভ কফ হলে ইনফেকশন, সাপোর্টিভ লাং ডিজিজ লাইক এমপায়েমা, ম্যালিগনেন্সি, হেমোপ্টাইটিস হলে পালমোনারি এম্বোলিজম, ইনফেকশন লাইক টিবি, এছাড়া ম্যালিগনেন্সি, এছাড়া পালমোনারি কনজেকশন, এমএস, এলভিএফ, এগুলাতেও হেমোপ্টাইটিস হতে পারে। ব্রিজ হলে অ্যাজমা, সিওপিডি, কার্সিনয়েড সিনড্রোম, অ্যানাফাইলিস অনেক সময় ব্রিজ হয়। এছাড়া এসওবির একটা কথা, থাইরয়েড ডিজিজ, থাইরয়েড অক্সিডেশন কিন্তু শর্টনেস অফ ব্রেথ বা ব্রেথলেসনেস একটা সিমটমস হিসেবে প্রেজেন্ট করতে পারে। এছাড়া তখন আমাদের ওয়েট লস, হিট টলারেন্স এগুলো জিজ্ঞেস করতে হবে। এছাড়া আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে, কারণ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস পেশেন্ট অনেক সময় জিকে তে টার্ন করে, এর থেকে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে আমাদের ব্রেথলেসনেসটা হচ্ছে কিনা এটা একটা ইম্পর্টেন্ট। নিউরোলজিক্যাল কিছু কজ আছে, যেমন নিউরোমাস্কুলার উইকনেস, মাইস্থেনিয়া গ্র্যাভিস এখানের মধ্যে হতে পারে, গুলেনবারি সিনড্রোমে হতে পারে, তখন মিসেল রেসপিরেটরি ও ডায়রিয়াল ইলনেস আছে কিনা, তারপরে হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসিড উইকনেস, টোসিস এটা আছে কিনা, মাইস্থেনিয়া গ্র্যাভিস এটা আছে কিনা, ফ্যাটিলিবিলিটি, ডিপ্লোপিয়া, টোসিস, এগুলো জিজ্ঞেস করে। ভাস্কুলাইটিস সিমটমস, এটা হচ্ছে পালমোনারি ভাস্কুলাইটিস সাজেস্ট করে, সেটার মধ্যে হচ্ছে টিবার জয়েন্ট এক, মাসকুলার মাসেল এইকস, র্যাক, এগুলো আছে কিনা। তাহলে রেনাল ফেলিওর, এখানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস বা ফ্লুইড ওভারলোডের কারণে ব্রেথলেসনেস হতে পারে। যেরকম সিমটমস আমাদের আইডেন্টিফাই করতে হবে। এক্সারসাইজ টলারেন্স, পেশেন্টের আগে এক্সারসাইজ কেমন ছিল, এখানে আমরা নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের ফাংশনাল ক্লাসটাকে দেখবো। এর মধ্যে 4টা ক্লাস আছে, একটা হচ্ছে নো লিমিটেশন, একটা হচ্ছে হেভি এক্সারশনও করে, একটা মাইল্ড এক্সারশনও করে, একটা হচ্ছে রেস্ট করে। ওটা ছিল এমআরসি ডিজনিয়া স্কেল, ওটা হচ্ছে আমাদের নর্মাল ডিজনিয়াকে আমরা ক্লাস করতে পারি। এটা হচ্ছে এক্সারসাইজ রিলেটেড, এক্সারসাইজ। আচ্ছা, এটা ছাড়াও অ্যাসোসিয়েটেড সিমটমস এর মধ্যে এখানে আমি আলাদা করছি যে ব্রঙ্কিয়াল অ্যাজমা কি হতে পারে, কাফ, চেস্ট টাইটনেস, রানি রোজ, অ্যাটিটিস, সিওপিডিতে কাফ, স্পুটাম, মর্নিং হেডেক হতে পারে, মাইপেল ইদেমা থাকতে পারে, হার্ট ফেলিয়ার, ম্যাপেটাল ইদেমা থাকতে পারে, নিউমোনিয়া, ফিভার, চেস্ট পেন, কাফ, স্পুটাম, পালমোনারি এমবোলিজমে পেননেস, কলাপস, ক্রাশিং সেন্টার, চেস্ট পেন এরকম থাকতে পারে। আচ্ছা, এইটা তো আমরা মোটামুটি এই ওডি পাড়ারই আমরা এটা কিছু লিখবো। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলতে চাই যে আমাদের ব্রেথলেসনেস পেশেন্ট আছে মোস্টলি আমরা অ্যাজমা সিওপিডিতেই থাকি, হ্যাঁ। অ্যাজমা সিওপিডি আমরা ডিফারেন্সিয়েট করার জন্য তো আমরা সেটার অনসেট ভ্যারিয়েবিলিটি, কোনো সিমটমস ফ্রি ডেজ আছে কিনা এগুলো তো দেখবোই। তার সাথে হচ্ছে চাইল্ডহুড থেকে অনসেট ছিল কিনা, আমরা অ্যাসোসিয়েটেড সিমটমস থেকে আমরা অ্যাজমা এবং সিওপিডি আলাদা করবো। কারণ সিওপিডির স্পেসিফিক ডেফিনেশন আছে। সিওপিডি তে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস হলে যে ডেফিনেশনটা আছে যে কনজিকিউটিভ 2 ইয়ার্স মোর দ্যান 3 মান্থস আমাদের যদি কাফ স্পুটাম প্রোডাকশন থাকে, এবং এমফাইসিমাতেও এরকম থাকতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি তো আমাদের এভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আমাদের শুধু হিস্ট্রি থেকে পাচ্ছি ডিফারেন্সিয়েট করার এক্সামিনেশনও, কিন্তু আমাদের রেসপিরেটরি কস্টটা আমরা এইভাবে আহ আলাদা করবো। এখন যেটা যেটা ইম্পর্টেন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে যখনই কোনো এল্ডারলি পেশেন্ট আমাদের কাছে ব্রেথলেসনেস নিয়ে আসে এবং আগে থেকে কোনো ব্রেথলেসনেস এর হিস্ট্রি নাই, শুধু ফার্স্ট টাইম এরকম ব্রেথলেসনেস হচ্ছে, আমরা প্রথমেই যদি আমরা হুইজও পেয়ে যাই লাংসে, তাও কিন্তু আমরা প্রথমে অ্যাজমা সিওপিডি চিন্তা করবো না। আমরা প্রথমে ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, এগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। তারপরে লেট অনসেট অ্যাজমা, কাপ ভেরিয়েন্ট অ্যাজমা এরকম থাকতে পারে, কিন্তু প্রথমে আমরা সবসময় অ্যাজমা সিওপিডিতে থাকবো। হার্ট ফেলিওর, এটা একটা ইম্পর্টেন্ট কজ অফ শর্টনেস অফ ব্রেথ। ইফ the shortness of breath presents first time in elderly, তো এটা আমরা মাথায় রাখবো ওয়ার্ডের রোগী দেখার সময়। পরীক্ষা হয়, পরীক্ষা হলে একদিন হার্ট ফেলিওর দেওয়া হবে না, কিন্তু তারপরও এটা আমাদের অবশ্যই অবশ্যই এক্সক্লুড করতে হবে। আচ্ছা, আর এটা ছাড়া আমাদের ফার্স্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে কোনো কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, সেটা রিস্ক ফ্যাক্টর গুলো আমরা আইডেন্টিফাই করবো, স্মোকিং, হাইপার টেনশন, ডায়াবেটিস,
মায়োকার্ডিয়াল ইনফার্কশনের হিস্ট্রি আছে কিনা, এগুলো আইডেন্টিফাই করবো। যদি নোন কার্ডিয়াক ডিজিজ থাকে তখন প্রিভিয়াস কোনো ইন্টারভেনশন হয়েছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করবো। আচ্ছা, তারপরে হচ্ছে রেসপিরেটরি ডিজিজ প্রিভিয়াসলি অ্যাজমা সিওপিডি আগে থেকে আছে কিনা, ডায়াগনোস কেস, থ্রম্বোএমবোলিক ডিজিজ, থ্রম্বোফিলিয়া, হিস্ট্রি অফ ম্যালিগন্যান্সি আছে কিনা, যেখানে থ্রম্বোটিক রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকে, রিসার্চ সার্জারি, লং ফ্লাইটস, ওসিপি এগুলো আছে কিনা। এছাড়া থাইরয়েড ডিজিজের হিস্ট্রি, ডায়াবেটিস মেলাইটিসের হিস্ট্রি, রেনাল ডিজিজের হিস্ট্রি, এটা আমরা। আচ্ছা, ব্রঙ্কিয়াল আলসার যেমন অনসেট ইউজুয়ালি চাইল্ডহুড, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, সিওপিডি তে স্মোকিং থাকবে, হিস্ট্রি থাকে। স্মোকিং আসলে সিওপিডির জন্য অনেক ইম্পর্টেন্ট হিস্ট্রি, এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। অকুপেশনাল এক্সপোজার, তারপর হার্ট ফেলিয়ার মধ্যে হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, ফার্স্ট হিস্ট্রি অফ হার্ট ফেলিয়ার সাথে যদি কোনো ভালভুলার অথবা কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, নিউমোথোরাক্স হইতে পারে, সাডেন ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে, তখন পিটিডি, সিওপিডি, ব্রঙ্কিয়াল আজমা, লাং অ্যাক্সিস এগুলোতে হতে পারে। পালমোনারি এম্বলিজম, ইউনিলাটারাল লেগ সুয়েলিং, রিসেন্ট সার্জারি, প্রোলং ইমোবিলাইজেশন, বোন ফ্র্যাকচার থাকতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, ডায়াবেটিস পিকেটে এগুলো থাকে। ফ্যামিলি হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, ফার্স্ট এজ অফ প্রেজেন্টেশন কেমন ছিল, কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি, থ্রম্বো এম্বোলিক ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, এগুলো ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। মেডিকেশন, এখানে কমপ্লিট ড্রাগ হিস্ট্রি নিতে হবে, এবং কমপ্লায়েন্স রুগী রেগুলার খাচ্ছে কিনা নিতে হবে, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ইসকেমিক এগুলো রেগুলার ইউজ করে কিনা, ওসিপি ইউজ করে কিনা ফিমেলদের ক্ষেত্রে, হ্যাপাটাইটিস সাপ্রেশন আছে কিছু, ফেনফ্লুরানামাইন, এগুলো হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের সাথে লিঙ্ক থাকে। এছাড়াও ওভারডোজ অফ স্যালিসাইলিন অথবা ইথিলিন গ্লাইকল পয়জনিং, এটা অনেক সময় ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারি ডিউ টু মেটাবলিক অ্যাসিডোসিস। এছাড়া মুড দেখতে পারি আমরা অনেক সময়, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, সেটা হচ্ছে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন করতে পারি, তখন আমাদের মুড, স্লিপ এগুলো একটু জিজ্ঞেস করতে হবে, তখন এটার সাথে রোগীর অ্যাসোসিয়েটেড ডিজিটাল পেরিওডাল প্যারেসিসটা থাকে। সোশ্যাল ইস্যু, স্মোকিং, এটা তো অবশ্যই নিতে হবে, এটা রেসপিরেটরি রিস্ক ফ্যাক্টর, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, দুটোতে ইম্পর্টেন্ট। অ্যালকোহল এক্সেস ইউজ ক্যান কজ ডায়াবেটিস, কার্ডিওমায়োপ্যাথি। অকুপেশনের ক্ষেত্রে অকুপেশন এটাকে ওয়ার্সেন করে কিনা এটা নিতে হবে। অকুপেশনাল অ্যাজমা থেকে নাইট্রোজেন এক্সপোজার, অ্যাসবেস্টোসিস এক্সপোজার, তারপর হচ্ছে এক্সটেন্সিভ অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, যেটা ফার্মার্স, মাল্ট ওয়ার্কার্স, কোল মাইনার্স, বার্ড কিপার হিস্ট্রি আছে কিনা। অনেক সময় বার্ড রেজিং যারা করে সেটা কোর্সেস, এগুলো ব্রেথলেসনেস থাকতে পারে। ইম্প্যাক্ট অন ডেইলি অ্যাক্টিভিটি, এটা আমরা দেখবো। আর এক্সপ্লোর পেশেন্ট কনসার্ন, এটা হচ্ছে এমআরসিপির জন্য বেশি ইম্পর্টেন্ট, যে আমরা পেশেন্টের কনসার্নটা পুরোপুরি, এটা পুরো একটা আহ, থাকে যে পেশেন্টের কনসার্ন আমরা পুরোপুরি মিট করতে পারছি না, এই জন্য আর কি এটা লেখা, যে পেশেন্ট আসলে কি জানতে চায় সেই কনসার্নটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, এখন এখন আমি এখানে দুটো স্যাম্পল হিস্ট্রি লিখছি, সেটা মোটামুটি একটু বলি। এটার মধ্যে হচ্ছে মিস্টার রুহিম, 68-year-old ম্যান with known hypertension, presented with sudden onset of shortness of breath for last 12 hours. It's a sudden onset. It also has postal linked, thus dizziness started accurately while she was lying down at night. He has been progressively worsening and he now struggles to complete full sentences. He described the breathlessness as tightness and unable to get enough air. His current severity corresponds to MRC grade 4, too breathless to leave the house. Okay. আচ্ছা, তারপর হচ্ছে examining ringing factor, was on lying flat. He requests 3 pillows late night. Last night, orthopnea, woke up suddenly at night, gasping for air. Symptoms worsened with minimal exertion. As well as symptom of the cough was dry initially, now productive of pink fetid sputum, dull central heaviness in chest, non-radiating started after breathlessness, palpitation for the last few hours, leg swelling, worsening over the last week, reduced urinary output today, no fever, no wheeze before this episode. Notice abdominal distension, shoes feel tighter due to ankle swelling. He admits missing antihypertensive for the past 3 days, had an episode of upper respiratory infection last week but recovered. One previous hospitalization for heart failure 1 hour ago after an MI, no prior intubation. And previously able to walk to the local market, now breathless at rest. Uh, Activities of daily living, like bathing, dressing, are now severely impaired. No syncope, pre-syncope, no hemoptysis, no unilateral breath pain. তো এটা ছিল একটা হিস্ট্রি, যেখানে সাডেন সিভিয়ার একটা ব্রেথলেসনেস হয়েছে, এবং এই রোগীর একটা প্রিভিয়াস এমআই হিস্ট্রি আছে, এবং এই রোগী এখন আমাদের কাছে আসে। তো এই হিস্ট্রি দেখে তো আমরা মোটামুটি
বুঝতে পারতেছি যে এটা কিসের হিস্ট্রি। এটা হচ্ছে একটা অ্যাকিউট ফেলিয়ার। অ্যাকিউট হার্ট ফেলিয়ার, অ্যাকিউট এলভিএফ এর হিস্ট্রি। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার বলা যাবে, যেহেতু রোগীর হিস্ট্রিতে লেগ সুয়েলিং এবং অ্যাবডোমিনাল সুয়েলিং এটা বলছে, সো এটা একটা আসলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, যেখানে হচ্ছে বাইভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়েছে। এটাই হচ্ছে এখন এই রোগী হয়েছে। তো এটা একটা স্যাম্পল হিস্ট্রি আমি রাখছি, যে এভাবে করে আমরা যদি একটা হিস্ট্রিটা বলি, তাহলে হিস্ট্রি থেকে বোঝা যাবে যে পেশেন্টের আসলে পেশেন্টের আসলে হিস্ট্রি থেকে বোঝা যাবে যে এটা ডায়াগনোসিসটা কি। আচ্ছা, আমি এখানে মনে হয় কিছু ভুল লিখছি, এমআরসি গ্রেড 4 লিখছি, এটা আসলে এমআরসি গ্রেড 5 হবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করে দেওয়া, এখন যদিও ঠিক করা যাচ্ছে। আচ্ছা, যাবে না, একটু ঠিক করে দিয়ে দাও। এমআরসি গ্রেড 5। আচ্ছা, এরপর আমি আসি যে স্যাম্পল হিস্ট্রি 2। আমি অ্যাকচুয়ালি শর্ট অফ গ্রাজুয়েট আমাদের কমন, এটা আমি স্যাম্পল হিস্ট্রি দিতে রাখছি। So Mr. Rahman, 68-year-old man with a known history of chronic obstructive pulmonary disease, presents with a previous history of worsening shortness of breath. He reports that he had been stable for several months prior to this episode, but noticed a gradual increase in breathlessness, initially during climbing stairs and now on minimal exertion, such as walking across or room. 6 months, 6 months ago, he was able to walk for 20 minutes without stopping. Currently, he can only manage 2 to 3 minutes. Shortness of breath has been progressively worsening over 3 weeks, currently intermittent, occurring multiple times daily and becoming more frequent. No symptom as breaths initially, but now become breathlessness even with mild activity. একটা একটা সিওপিডি পেশেন্ট ওয়ার্সেনিং ব্রেথলেসনেস, তাহলে এখানে আমরা যে কিভাবে করে এটাকে বর্ণনা করছি, তার আগের একটা বেসলাইন স্ট্যাটাস কেমন ছিল, এখন কতটুকু হাঁটতে পারে, এই জিনিসগুলোকে আমরা ইলাবোরেট করি। এগুলা বললে হচ্ছে আমরা বুঝি যে মানে এক্সামিনার বুঝে যে না, এই হিস্ট্রিটা ঠিক মতো করে নিছে এবং এভাবেই হিস্ট্রি দিতে হয়। এটা আসলে এই সেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা হিস্ট্রিটা আমরা জানি যে ডায়াগনোসিস কি হবে, একটা কথা শুনলেই আমরা বুঝে যাই, কিন্তু এটাকে আমাদের কিভাবে ইলাবোরেট করতে হবে সেটা আমরা পারি না। তো সেই জন্য আমরা এইভাবে। তারপর বিজনেস কিভাবে ওখানে হচ্ছে যে এক্সারশন, এক্সপোজার টু কোল্ড ইয়ার্স বা এয়ার কামিং, ক্লাইম্বিং স্টেয়ার্স, ইমপ্রুভ স্লাইটলি উইথ রেস্ট, uses his salvageable inhaler which provides some relief. Key symptoms are associated chronic cough, now more frequent and productive of yellowish sputum for the last week. Reports weak, especially at night. Reliable chest pain, no occasional feeling, chest tightness during severe dyspnea. No palpitations, syncope, symptoms. Relied hemoptysis, no orthopnea, PNT. যেহেতু ব্রেথলেসনেস থেকে অর্থোপেডিক PNT নাই, এটা উল্লেখ করি। No bilateral ankle swelling for the past few days. তার অর্থোপেডিক এরিয়া কিন্তু অ্যাঙ্গেল সুইং, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মার্ক ডিক্লাইন ফ্রম baseline. Now breathes from mild exertion. New York Heart Association classification 3 equivalent. Impact on daily living activities, difficulty performing household tasks, showering and dressing. Has avoided going outdoors because walking triggers. হ্যাঁ, তারপর হচ্ছে সে সিওপিডি ডায়াগনোস হয়েছে 8 years ago, multiple previous reservation, hospitalized twice in the last 2 years for exacerbation, no history of MI, but has hypertension. হ্যালো, মনে হয় আমি একটু ডিসকানেক্টেড হয়েছি। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে আসি।
আচ্ছা, known valvular disease or heart murmurs, known interstitial lung disease, no history of thromboembolic disease. আচ্ছা, medication use uses tiotropium daily and salbutamol as needed. Prescribed in her corticosteroid LAMA, but sometimes forget doses. No recent change in medication. এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা মেডিকেশন দিচ্ছি না, কোনো রিসেন্ট চেঞ্জ হচ্ছে কিনা, সে নিয়মিত নেয় কিনা, এটা আমরা অনেক সময় মিস করি। ডিনাইজ এনি অ্যাপিটাইট সাপ্রেসর ইউজ, এটা হচ্ছে একটু ক্লোজ কোয়েশ্চেন, এটা আমরা রাখছি জাস্ট একটু মনে রাখার জন্য যে কোনো আমাদের স্পেসিফিক যদি কোনো কথা থাকে সেটাকে আমরা মাঝে মাঝে ক্লোজ কোয়েশ্চেন দিয়ে ইউজ করবো। আচ্ছা, সোশ্যাল হিস্ট্রির মধ্যে লং টার্ম স্মোকার, এটা কতটা অ্যাকুয়ার নিতে হবে, রিটায়ার্ড লেবারার, লিভস উইথ ফ্যামিলি, সিকনেস সিগনিফিকেন্টলি লিমিট ডেইলি রুটিন। ফ্যামিলি হিস্ট্রি, ফাদার ডায়েট অফ হার্ট ডিজিজ, নো ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা, হাইপার পালমোনারি হাইপারটেনশন, সম্বলিত। তো এই হচ্ছে মোটামুটি আমরা এভাবে করে হিস্ট্রিটাকে ইলাবোরেট করবো। এখানে কিন্তু একই জিনিসই, যেটা আমাদেরকে রোগী বলতো, তো এটা আমরা সবসময় নিচ্ছি, কিন্তু এটা আমরা কিভাবে একটা পরীক্ষার ফলে বলবো, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আজকের এই সেশনটা, যে একই কথা কিন্তু আমরা নিচ্ছি সবকিছু, কিন্তু আমরা বলতে পারতেছি না যে আমাদের এভাবে এভাবে, এটার পরে এতদিন আগে এরকম ছিল, যে এটা দেখে বোঝা যাচ্ছে history দেখে যে এটা একটা অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। এখানে আমার কাজ হচ্ছে সিওপিডি এর এক্সাজারবেশনটা কেন হয়েছে, এটা কি ইনফেক্টিভ না নন ইনফেক্টিভ, আদার অ্যাসোসিয়েটেড কোনো করপালমোনিলে আছে কিনা, এবং এটা ছাড়াও আর কোনো কজ আছে কিনা, যে যেহেতু আমাদের ইউজুয়ালি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সাধারণত ডুয়াল প্যাথোলজি দেওয়া হয়, যে একটা শুধু সিওপিডি এর একটা রোগী দিয়ে দিলাম, সেটা কিন্তু ইউজুয়ালি হয় না, সেটা ডুয়েল প্যাথোলজি দেওয়া হয়েছে। তো সেই জন্য এই তখন আমরা এটা আইডেন্টিফাই করি, এটা আমি জাস্ট দেখালাম যে একটা শর্টেজ অফ ব্রেথ, সামান্য এটা হিস্ট্রিতেই বোঝা আছে যে একটা সিওপিডি, কিন্তু এটা কিভাবে বললে আমরা হচ্ছে যে অনেকগুলা লাইন বলতে পারছি, এখানে 3-4 লাইন আমাদেরকে হিস্ট্রি বলে আসতে হবে, চুপ করে গেলে মানে স্যাটিসফাইড হইলো না এবং এটা হইলো না, তো আমাদের এভাবে করে হিস্ট্রিটাকে আগাইতে হবে। তো এই এতটুকু আজকে আমার এই দুইটা হিস্ট্রি ছিল। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হিস্ট্রি করতে পারেন। আপু, সেকেন্ড যে হিস্ট্রিটা বললেন, এখানে যে অ্যাঙ্কেল ইডিমার কথা বলা হয়েছে, এটা কি ওই যে হুম অ্যামলোডিপিন হুম, ইনডিউস এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ। না, এখানে যে এটা কিন্তু সিওপিডি তে অ্যান্টি এডেমা থাকতে পারে। যে ডেভিসের যে ছবিটা আছে সেখানে দেখবা যে সিওপিডি তে পেশেন্টদের অনেক সময় নিউট্রিশনাল কিছু ডেফিসিয়েন্সি এগুলার কারণে, উইদাউট এনি হার্ট ফেলিওর, উইদাউট এনি কজ, সিওপিডি তে থাকতে পারে অ্যান্টি এডেমা, যেহেতু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে, মানে পেশেন্টের ইয়েটা ভালো থাকে না, ওয়েল ক্যাটেক্সিক পেশেন্ট থাকে তো ওরা, এই জন্য হচ্ছে অনেক সময় অ্যাঙ্কেল দেওয়া থাকে। এটা ডেভিডসনে একদম সুন্দর করে ছবিতে দেওয়া আছে যে যে অ্যাঙ্কেল ইডেমা ক্যান প্রেজেন্ট ইন সিওপিডি উইদাউট করপালমোনাল, মানে হার্ট ফেলিওর, করপালমোনাল মানে তো যেটা লাঙের কারণে যে হার্ট ফেলিওর, সেটা ছাড়াও অ্যাঙ্কেল ইডেমা। আচ্ছা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা কিন্তু অ্যাঙ্কেল ইডেমা থাকলেই সিওপিডি তে যে এটা হার্ট ফেলিওর ইন্ডিকেট করবে সেরকম না, এটা হচ্ছে আমাদের অবশ্যই এটা আমাদের চিন্তা করতে হবে। এটার সাথে কি আপু সল্ট এন্ড ওয়াটার রিটেনশনের কোনো হ্যাঁ, সল্টের সম্পর্ক আছে? ওয়াটার, এটাও কি হ্যাঁ হ্যাঁ, COPD? এটা আমি মনে করছি যে একটা সল্ট এন্ড ওয়াটার ইম্পিয়ারমেন্ট থাকে, যে ইম্পিয়ার সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন, এটা মানে ওভারঅল যে রোগী ক্যাটেক্সিক হয়ে যায়, তার হচ্ছে একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, তখন হচ্ছে সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন তাতে একটা ইম্পিয়ারমেন্ট হয়, তখন হচ্ছে পেশেন্টের পেরিফেরাল ইডেমাটা ডেভেলপ করছে। এটা নট অলওয়েজ ইন্ডিকেট হার্ট ফেলিয়ার। আর কারো কোনো কোশ্চেন? আর এমনি মিথিলা, এরকম সেশন গুলো কি তোমাদের কি মনে হয় যে এটা হেল্পফুল? অবশ্যই আপু, আমাদের তো যতই মেডিসিন এমন একটা জিনিস যে এতবার পড়ার পরেও, রেভিশন এতবার পড়ার পরেও মনে হয় যে কিছু জানি না। অবশ্যই দেখা যাচ্ছে যে যতবার ক্লাসগুলো করা হবে, যতবার আলোচনা হবে, এগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি মানে একটা রেসিডুয়াল নলেজ হয়ে, আমি দেখলাম যে আসলে যখন জিনিসগুলো জানা থাকে, অনেকবার পড়া হয়, তখন কোয়েশ্চেন করলেও হঠাৎ করে ক্লিক করলে অ্যান্সার চলে আসে, মানে অবচেতন মনেও কিছু অ্যান্সার পারা যায়। আমার কাছে তাই মনে হয়েছে আর কি। অবশ্যই হেল্পফুল, অ্যান্ড ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট সেশন from you. Yeah, I'm really, it's a blessing for us.
না না, আমি চেষ্টা করছি। আসলে দেখা যায় কি, আমি যতদিনের পরীক্ষা নিতে যাই এখন, বা থার্ড ইয়ার, ফিফথ ইয়ার, বা এসিকেস পরীক্ষাতে আসলে অনেক প্রিপেয়ার থাকে, সেটা মনে করা ফেজ এ বা যে কোনো পরীক্ষাতে, বা এমআরসিবি ফেসেসেও দেখা যায় কি হিস্ট্রি টেকিং যে সেকশনটা আছে ওটাতে মানে আমাদের নলেজটা মানে অনেক নলেজ আমাদের আছে, কিন্তু ওইটার প্র্যাকটিসটা আমরা জানি না যে কোনটা আমরা কিভাবে করব, এবং আমরা কিভাবে আমাদের হিস্ট্রিটাকে আগায় নিয়ে যাবো। একটা কোশ্চেন যেমন হচ্ছে একটা অ্যাগ্রিগেটিং ফ্যাক্টরস, এটা যদি আমি মিক্স করি আমার পুরো হিস্ট্রি মিস হচ্ছে। যেমন আমার টেসেসে একটা কেস ছিল প্যানক্রিয়াটাইটিস, ওরা তো ইজি ইজি কেস দেয়। এখন একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর কেস, সে শুধু বলবে অ্যাবডোমিনাল পেইন, তো ডামি কেস, বোঝা যাচ্ছে না যে এই রোগীর আসলে কি। কিন্তু তাকে জাস্ট একটা কোশ্চেনে আমি অনেকক্ষণ পরে গিয়ে, অনেক লেট হয়েছে, আমার মনে হচ্ছে যে 1 মিনিট মনে হয় লেট হয়েছে কোশ্চেনটা দিতে, সেটা হচ্ছে কি কিভাবে পেনটা বাড়ে, যে ওই যে সক্রেটিসের মধ্যে যে অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। তখন সে আমাকে বললো যে লিনিং ফরওয়ার্ডে তার পেনটা কমে। আর কিভাবে পেনটা কমে লিনিং ফরওয়ার্ড, যখন সে লিনিং ফরওয়ার্ডে কমে বলে দিল, তখন তো আমি বুঝে গেছি যে এটা প্যানক্রিয়াটাইটিস। এবং তখন মানে ওরা তো আসলে আমাকে প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিসের জন্য কেসটা দেয়, কেসটা দিতে হচ্ছে কেন প্যানক্রিয়াটাইটিস হইলো, এই কজটাকে ইভালুয়েট করার জন্য। তখন আমি আমার পরের কোশ্চেনে কজ ইভালুয়েশনে চলে যেতে পারি। তা আমরা হচ্ছে ওই ফরম্যাটে যদি হিস্ট্রি নিই, তাহলে আমরা হচ্ছে যে আমাদের কোন জায়গাতে গিয়ে ক্লিক করতে হবে এটা আর কি আমরা বুঝতে পারবো। তো এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট। এই জন্য আমার কাছে মনে হয় যে হিস্ট্রি টেকনিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সেটা ওয়ার্ডে পেশেন্ট দেখা থেকে শুরু হোক, সেটা আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন লং টেস্ট থেকে শুরু হোক, এভরি অ্যাসপেক্টে হিস্ট্রি টেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি আসলে এই হিস্ট্রি টেকিং সেশনটা আর কি নিজের আগ্রহে নিতে চাই। তা আশা করি যে সবাই এটাতে উপকৃত হবে। তো সবাই যদি আসলে মনে করে যে না, এটা আমরা কন্টিনিউ করলে সবার লাভ হবে, তাহলে আমরা আর কি সামনে এটা কন্টিনিউ করতে চাই। জি আপু, অবশ্যই লাভ হবে, কারণ আসলে লং কেসেই বেশি আমরা অবস্টাকলটা পাই হ্যাঁ হ্যাঁ, এবং লং খারাপ করি। ফেস আমি করার। যেটা হয়েছে আর কি ব্লক ফাইনাল গুলোতেও আমার যেটা হয়েছে, আমি শর্ট কেস গুলো পাস করেছি, কিন্তু লং কেসে আমি আসলে সবসময় ব্লকে হুম। একটা মানে ডিফিকাল্টিস ফেস করছি। দেখা যায় অন্যগুলা রিটেন অস্পিও উতরানো যায়, কিন্তু লং কেসটা আসলেই বেশি ইম্পর্টেন্ট, এবং স্যাররাও ইম্পর্টেন্স এটার মধ্যে অনেক দেয়। দেখা যাচ্ছে জানি সবই, আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক সময় আমি কম জানি ব্যাপারটা এরকম না, কিন্তু দেখা যাচ্ছে বলার সময় যেটা আপনি বারবার মেনশন হুম করছেন হুম, বলার সময় যে কারণ আমাদের প্র্যাকটিসটা মানে থাকে না, হয় না, আমরা লং প্র্যাকটিস হয় না। কেসটা উই ডোন্ট প্র্যাকটিস, এটাই আবার হচ্ছে রুগী কথা। দেখা এই জন্য যাচ্ছে আমি আমরা যখন ডিউটি করি তখনও মানে রুগীকে হ্যান্ডেল করি, তো আসলে অর্ডার দিচ্ছি, খুব কুইক হ্যাঁ একটা হ্যাঁ, অ্যাসেসমেন্ট করতেছি। এক্স্যাক্টলি। আবার রাউন্ডের সময় দেখা যাচ্ছে ইমিডিয়েটলি একটা শর্ট হিস্ট্রি বলতেছি। আসলে ওখানে ইলাবোরেশন এই প্র্যাকটিসটা হয় না, পরীক্ষার আগে দেখা হয়, কিন্তু তারপরে আসলে ল্যাকিংস রয়ে যায়, আপনি যেটা বলছেন অবশ্যই। ল্যাকিংস এবং রয়ে এটা যায়, পরবর্তীতে গিয়ে ল্যাকিংস আসলে আমাদের থেকেই যায়, সেটা আসলে এটার জন্যই আর কি। তো আশা করি সবাই উম, সবাই আর কি এনজয় করছেন। তো আচ্ছা, একজন হচ্ছে রেকর্ডেড ক্লাসটা, আচ্ছা রেকর্ডেড ক্লাসটা কি পাওয়া যাবে কিনা সেটা আমি হচ্ছে যে একটু জেনে জানাবো। আকিব হয়তো বলতে পারবে রেকর্ডেড ক্লাসটা কখন কোথায় দেওয়া হবে। এখানে আমাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছিল, সেটাতে আশা করি আমাদের পেজে থাকলেই পাবেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওখানে মনে হয় অনেক সময় রেকর্ডেড ক্লাসটা দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, আহ, ঠিক আছে, তাহলে এখানে আর কি ক্লাসটা শেষ করতেছি। থ্যাংক ইউ অল ফর জয়নিং। ইনশাল্লাহ সামনে আরো দেখা হবে। তা আশা করি যে দুইটা কেস বলছি এগুলো আমরা রেকর্ডেড বা ক্লাস দিয়ে দিব, বা হচ্ছে স্লাইডটা হয়তো দিয়ে দিব। তো এই দুইটা অ্যাটলিস্ট সবাই একটু পড়বেন, এবং চেষ্টা করবেন যে এটা একটু নিজের জন্য প্র্যাকটিস করার। ওকে, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আমি আসলে ক্লাসটা এখানে শেষ করছি।